श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। হরিঃ ওম তৎসৎ। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলে ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে আমরা নতুন একটা টপিকস পড়ব, বিশেষ ও বিশেষণ সম্বন্ধ। না, এটা কণিকাতে পাবেন না, ব্যাকরণ কৌমুদীতে হয়তো পাবেন না, থাকতে পারে, তবে এটা নাও থাকতে পারে। তা আমি বিশেষ আর বিশেষণ মধ্যে সম্বন্ধটা একটু দেখাচ্ছি, যে সেটা হচ্ছে আমরা যে শব্দগুলো ব্যবহার করি বাংলা ব্যাকরণে, আমরা বিশেষণ সম্পর্কে পড়েছি যে বিশেষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো পরিমাণ, এগুলো প্রকাশ করে, সেটা হচ্ছে বিশেষণ। তো আমরা বাংলা ব্যাকরণে বিশেষ ও বিশেষণ সম্বন্ধ ওই রকমভাবে পড়িনি, কারণ ওটার প্রয়োজন ছিল না। কিন্তু সংস্কৃত যেহেতু একটা সুগঠিত ভাষা, এখানে সবগুলোর গঠন সুন্দরভাবে সজ্জিত, এজন্য বিশেষের সাথে বিশেষণের সম্বন্ধটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন প্রথমে কি দেয়া আছে, বিশেষের যে লিঙ্গ বচন বিভক্তি হয় বিশেষণেরও একই লিঙ্গ বচন বিভক্তি হয়। অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণে আমরা বিশেষণ এমনিতেই ব্যবহার করেছি, যে ছেলেটি সুন্দর, মেয়েটি সুন্দর, তারা অনেক ভালো, এরকম ব্যবহার করেছি। কিন্তু সেখানে এরকম কোনো ছিল না যে বিশেষের যে রকম বচন লিঙ্গ বিশেষণের সেরকম বচন লিঙ্গ হবে, কিন্তু সংস্কৃতে সেটা আছে। বুঝতে পেরেছেন এই জিনিসটা? যে একটা শব্দ আমরা এখানে দেখুন প্রথমে উদাহরণ দেওয়া আছে বালকাহা। তো আমরা আছে বালক শব্দটাকে নিলাম, এই বালকটার বিশেষণ হচ্ছে উত্তম, যে বালকটি কেমন, বালকটি হচ্ছে উত্তম, ঠিক আছে? তো উত্তমটা হচ্ছে বালকের বিশেষণ। তো এই বালক শব্দটা এখানে দেখুন কি দেয়া আছে, বালকাহা। তো এই শব্দটাতে কোন বিভক্তি প্রয়োগ করা আছে এবং কোন বচনে আছে এবং কোন লিঙ্গে আছে, বলতে পারবেন কেউ? প্রথম প্রথম পুরুষ এক বচন, সেটা ঠিক আছে। এখানে বলা হয়েছে লিঙ্গ, বচন, বিভক্তি, তিনটা লাগবে। হ্যাঁ, সেটা নর শব্দের মতো হোক, আমাদেরকে বলতে হবে যে এটা কোন লিঙ্গে আছে, কোন বচনে আছে এবং কোন বিভক্তির প্রয়োগ করা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা এই বালক শব্দটার লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ, এটিতে প্রথমা বিভক্তির প্রয়োগ হয়েছে এবং এক বচনে আছে। তো আমরা এই তিনটা পেলাম, যে এই বালক শব্দটা বালক শব্দটি পুংলিঙ্গ, প্রথমা বিভক্তির এক বচনে আছে, ঠিক আছে? তো এই বালক শব্দের আমরা বিশেষণ রূপে ব্যবহার করেছি উত্তম, বালকটি উত্তম। তো উত্তম শব্দটাতেও একই রকমভাবে ওই শব্দটাও পুংলিঙ্গ হতে হবে এবং প্রথমা বিভক্তির এক বচন হতে হবে। বুঝতে পেরেছেন? যেহেতু বালক শব্দটার বিশেষণ হচ্ছে উত্তম, এই জন্য উত্তম শব্দেও একই রকমভাবে পুংলিঙ্গ হতে হবে, এক বচন, প্রথমা বিভক্তির এক বচন হতে হবে। বোঝা গেছে কি? মানে পিছন থেকে না, এখন আমি বালকহ উত্তমহ বলতে পারি,
একই হবে, দুটার অর্থই একই হবে। একই হবে, আপনাকে বিশেষ্যটা খুঁজে নিতে হবে এবং বিশেষণটাও বুঝে নিতে হবে, ঠিক আছে না? তো এখন বিশেষ্য শব্দগুলো কোনগুলো, বিশেষণ শব্দগুলো কোনগুলো, এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এগুলোর ধারণা তো আমরা এগুলো অনেক আগেই করে এসেছি। তো বালক বলতে যা কিছু নাম ধাম এগুলো বোঝায় সেগুলো হচ্ছে বিশেষ্য। তো এখানে বালক বলতে একজনকে বোঝাচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে বিশেষ্য। আর উত্তম শব্দটা একটা গুণ বোঝাচ্ছে, ঠিক আছে না? এইটা বিশেষণ। তো এটা তো আমরা বুঝতে পারবো, উত্তম আগে থাকুক বা পরে থাকুক, উত্তমঃ বালকঃ থাকুক বা বালকঃ উত্তমঃ থাকুক, আমরা বুঝতে পারবো যে বালকটা হচ্ছে বিশেষ্য আর উত্তম এটা যেহেতু গুণ বোঝাচ্ছে এটা হচ্ছে একটা বিশেষণ। বোঝা গেছে? তো এরকম এই বিশেষের যে লিঙ্গ বচন এবং বিভক্তি থাকবে, বিশেষণেরও একই রকম লিঙ্গ বচন এবং বিভক্তি থাকবে। তো এখানে দেয়া আছে উত্তমঃ বালকঃ বা বালকঃ উত্তমঃ, ঠিক আছে? বালক শব্দে যেই এখানে পুংলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন, একই রকমভাবে উত্তম শব্দে প্রথম পুংলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন হয়েছে, ঠিক আছে? এর পরের নিচের উদাহরণটা আমরা দেখলেই বুঝতে পারবো ঘটনাটা আসলে কি। তারপর দেখুন বালিকা, বালিকা বলতে আমরা মেয়েকে বুঝাই। তো বালিকা শব্দটা দেখুন, বালিকার সামনে একটা শব্দ আছে উত্তমা, এটাও বলছে যে উত্তমা বালিকা। এখানে উত্তমা বালিকা বলতে আমরা কি বুঝবো? ওই বুঝবো যে উত্তম বালিকা, উত্তম একটা মেয়ে, মানে ভালো মেয়ে, ঠিক আছে? তো বালিকা শব্দটা এখানে দেখুন, এখানে কি আছে? বালিকা শব্দের লিঙ্গ বচন বিভক্তি বলুন দেখি একজন। হ্যাঁ, প্রথমা বিভক্তির এক বচনে আছে। লিঙ্গ? হ্যাঁ, স্ত্রীলিঙ্গে আছে, স্ত্রীলিঙ্গে প্রথমা বিভক্তির এক বচনে আছে। এখন দেখুন এই উত্তম শব্দটাও একই রকম ভাবে আছে, উত্তমা হয়ে গেছে, ঠিক আছে? এটাও স্ত্রীলিঙ্গ হয়ে গেছে। আগে বালকের ক্ষেত্রে ছিল উত্তমঃ, উত্তমঃ, কিন্তু এখানে উত্তমা হয়ে গেছে, স্ত্রীলিঙ্গ হয়ে গেছে, ঠিক আছে? এবং বালিকার মতো করেই এখানে প্রথমা বিভক্তির প্রয়োগ করা আছে এবং এক বচন আছে। বোঝা গেছে? এখন আসলো লিঙ্গভেদ। দেখা যাচ্ছে যে এই উত্তম হলো পুংলিঙ্গ, উত্তম হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? এখন এই যে লিঙ্গ ভেদটা একটু অনেক সময় জটিল হয়ে যায়। যেমন আছে এখানে উত্তম, উত্তম উত্তমা হলো, পুংলিঙ্গে উত্তম, স্ত্রীলিঙ্গে উত্তমা। আবার পুংলিঙ্গে নর, স্ত্রীলিঙ্গে নারী, ঠিক আছে? পুংলিঙ্গে ছেলে, স্ত্রীলিঙ্গে, ওটা তো বাংলায় গেল। এখানে উত্তমের সাথে আকার লাগিয়ে আমরা উত্তমা করলাম লতা শব্দের মতো করে, ঠিক আছে? আবার অনেক সময় আকার নয় নদী শব্দের মতো করে হয়, যেমন হচ্ছে দেব, দেবী, বুঝতে পেরেছেন? এখন আমরা যদি বলি যে দেব শব্দের আমরা যদি স্ত্রীলিঙ্গ করি তাহলে দেবা বলবো, যেহেতু এখানে উত্তম উত্তমা হয়েছে, দেব দেবা, না সেটা হবে না, সেখানে হচ্ছে দেব দেবী, এরকম। তো সবসময় এরকমভাবে উত্তম উত্তমা হবে না। তো এই যে মানে বিশেষণগুলো আছে সেটার পুংলিঙ্গে থেকে স্ত্রীলিঙ্গে করতে গেলে একটু সেগুলো একটু জানতে হবে, যে উত্তমে উত্তমা হলো। আচ্ছা, আমরা পরে এগুলো দেখতে পাবো, ঠিক আছে? এখন তারপরে দেখুন, তো আমরা প্রথমে দেখলাম যে উত্তমঃ বালকঃ। এখন যদি আমি বলি যে বালকাহা, বালকাহা, তাহলে উত্তম শব্দ এখানে কি হবে বলুন দেখি? বিশেষণটা কি হবে? হ্যাঁ, উত্তমাহা বালকাহা। কারণ হচ্ছে ওখানে পুংলিঙ্গ আছে
এবং হচ্ছে প্রথমা বিভক্তির বহু বচনে আছে, এজন্য উত্তম শব্দেও প্রথমা বিভক্তির বহু বচন হবে। এখন যদি আমি বলি বালাকান, তাহলে কি হবে? বালাকান, বালাকান, হ্যাঁ বালাকান। উত্তমান কি করে হলো বলুন দেখি? বহুবচন বিভক্তি ওটা দ্বিতীয় বিভক্তির বহুবচনে আছে। দ্বিতীয় বিভক্তির বহুবচনে বালাকান, এজন্য উত্তমান হবে। বালকান, নরম নরৌ নরান, বালকম বালকৌ বালকান, ঠিক আছে না? এরকম ভাবে। তো সম্বন্ধটা এখন বুঝেছেন তাই তো? এরকম ভাবে হবে। হ্যাঁ, তারপরে দেখুন এখানে কি আছে, নিচে 3 নম্বর উদাহরণ, উত্তমাউ বালকৌ, এখানে দ্বিবচনটা দেয়া আছে। সেটা কি? প্রথমা বিভক্তির দ্বিবচন দেয়া আছে। বালক শব্দে যদি প্রথমা বিভক্তির দ্বিবচন করি তাহলে কি হয়? বালকৌ। একই রকম ভাবে উত্তম শব্দে উত্তমাউ। আবার তার নিচেরটা একবারে শেষে বালিকাহা, বালিকাহা, এর সামনে তাহলে বিশেষণ কি হচ্ছে? উত্তমাহা। কি কারণে হলো বলুন দেখি? এটা কি কারণে এরকম হলো? হ্যাঁ, বালিকাহা, এটা প্রথমা বিভক্তির বহুবচন আছে, স্ত্রীলিঙ্গ শব্দ। এখন এটা গেল পুংলিঙ্গের, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটাই মিক্স আছে। এরপরে মাঝখানের কলামে দেখুন, হরিতম তৃণম, হরিতম তৃণম। হ্যাঁ, ক্লিবলিঙ্গে এটা তৃণ শব্দটাকে আমরা নিব। তৃণ শব্দে আমরা কি বুঝি? তৃণ হচ্ছে ঘাস, ঠিক আছে? তৃণম। তো এখানে এটা আছে ক্লিবলিঙ্গ শব্দ তৃণম। এটাতে কি আছে? এটা ক্লিবলিঙ্গ, প্রথমা বিভক্তির এক বচনে আছে। হ্যাঁ, এখন হরিত, হরিত শব্দটা দেখুন, হরিত শব্দটার অর্থ হচ্ছে সবুজ। তো ঘাসের রং কি রকম? সবুজ রং। ঘাসের যে একটা অবস্থা বোঝাচ্ছে, এটা সবুজ। তো যেহেতু তৃণ শব্দটা যেহেতু স্ত্রী মানে ক্লিবলিঙ্গ বা নপুংসক লিঙ্গ, এই কারণে হরিত শব্দটাও নপুংসক লিঙ্গের প্রয়োগ হবে, হরিতম হবে। আর যেহেতু এটা এক বচন আছে প্রথমা বিভক্তিতে, এই জন্য হরিতম, মানে হরিত শব্দটাও প্রথমা বিভক্তির এক বচন হরিতম হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ, সকলে বুঝতেছেন তো? আচ্ছা, আমি ওটা পরে বলতেছি। একজন পুরাতন প্রশ্ন বলতে চাইলেন কেউ একজন। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে দেখুন, আমরা একবার শেষের দিকে যে শব্দটা থাকে সেটাতে ম ব্যবহার করি, ময় হলন দিয়ে দিই। যেহেতু এখানে তৃণাম শব্দটা শেষে ম মানে অনুস্বার থাকে, তো এখানে এটা মানে বাক্যের শেষ বলা যায়, সে তো সেখানে সবসময় ময় হলন হবে। এটা গেল 1 নম্বর। এরপর হচ্ছে এই হরিতম শব্দটা আছে, এর শেষ এই শব্দের পরে যে শব্দটা আছে সেই শব্দের শুরুটা কি দিয়ে শুরু হয়েছে? ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এই জন্য এখানে আমরা হরিতমে এখানে অনুস্বার ব্যবহার করেছি। যদি এখানে এই তৃণমটা না হয়ে যদি এখানে স্বরবর্ণ দিয়ে শুরু হতো শব্দটা তৃণমের জায়গায়, তাহলে এখানে আমরা ম হলন দিতাম।
বুঝতে পেরেছেন? মলয়বাবু বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আর একটা উদাহরণ দিতে বললেন ত্রিনমের মতো করে। উদাহরণ দেব। হ্যাঁ, আমরা এখন যে পত্র যদি দেই, পত্রম ত্রিণম হরিতম পত্রম, সবুজ পাতা। স্বপনবাবু বুঝতে পেরেছেন? তৃণ শব্দের বলতে আপনি কিলিবলিঙ্গ চাচ্ছেন নাকি? আচ্ছা, আচ্ছা হোক। বললাম তো পত্র পত্র পত্রম, হরিতম পত্রম, হরিতম পত্রম। আচ্ছা, আপনারা শুনুন। তারপর হচ্ছে এখন যদি আমি বৃক্ষ দেই, বৃক্ষাহা, এখানে আমি বৃক্ষৌ দেব, বৃক্ষৌ। তাহলে আমি যদি বলি যে সবুজ বৃক্ষ দুটি, সবুজ দুটি বৃক্ষ, তাহলে বৃক্ষ যদি দেই, বৃক্ষও দেই, তাহলে হরিত শব্দটাতে কি হবে? হরিত শব্দটার রূপ কিরকম হবে? হরিতৌ হবে। হ্যাঁ, হরিতৌ হবে। কারণ এখানে বৃক্ষ শব্দটা হচ্ছে আচ্ছা, বৃক্ষ শব্দটা হচ্ছে পুংলিঙ্গ, এজন্য এখানে পুংলিঙ্গ এবং হচ্ছে সেটাতে প্রথমা বিভক্তির দ্বিবচন আছে, অথবা দ্বিতীয় বিভক্তির দ্বিবচনও হতে পারে কিন্তু। এই কারণে হরিত শব্দেও একই রকম রূপ হয়েছে, হরিতৌ। আর এখন যদি আমি বলি ত্রিণে, আচ্ছা ত্রিণানি, ত্রিণানি বলি, তাহলে হরিত শব্দে কিরকম রূপ হবে? হরিত শব্দে কিরকম হবে বলুন? হ্যাঁ, হরিতানি হবে। কারণ ত্রিণানি এই শব্দটা কি আছে? প্রথমা বিভক্তির দ্বিবচনে, বহু বচনে আছে, সেটা ক্লিবলিঙ্গে, বা দ্বিতীয় বিভক্তির বহু বচন হতে পারে, যেহেতু ক্লিবলিঙ্গ শব্দে প্রথমা বিভক্তির বহু বচন এবং দ্বিতীয় বিভক্তির বহু বচনের রূপ একই। হ্যাঁ, ফল শব্দের মতো করে তৃণম। তাহলে কি হলো? হরিতানি তৃণানি। বোঝা গেছে সকলের? কেউ কেউ বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। এরপর দেখুন নীলে আকাশে, নীলে আকাশে। এখন আকাশ শব্দটা আছে বিশেষ্য, ঠিক আছে? এখন আকাশ শব্দে কোন পুরুষ, কোন বচন এবং কোন লিঙ্গ আছে? প্রথমে লিঙ্গ, তারপর বিভক্তি, বচন। আকাশ শব্দটা পুংলিঙ্গ, কোন বিভক্তি আছে, কোন বচনে আছে? সপ্তমী বিভক্তির এক বচনে আছে, ঠিক আছে? আকাশে, আকাশ শব্দ পুংলিঙ্গ, সপ্তমী বিভক্তির এক বচনে আকাশে। আর হচ্ছে বলা হচ্ছে যে আকাশটা কেমন? আকাশটা নীল, ঠিক আছে? তো এই কারণে নীল শব্দটা এখানে বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে। যেহেতু আকাশ শব্দে সপ্তমী বিভক্তির এক বচন আছে, এজন্য নীল শব্দেও সপ্তমী বিভক্তির এক বচনে প্রয়োগ হয়েছে নীলে, নীলে, নীলে আকাশে। এরপর দেখুন শীতলম জলম, শীতলম জলম। জল শব্দটা এখানে ক্লিবলিঙ্গ, প্রথমা বিভক্তির এক বচনের রূপ, যার কারণে শীতল শব্দেও প্রথমা বিভক্তির এক বচনের রূপ হয়েছে শীতলম জলম, এবং সেটা ক্লিবলিঙ্গ শব্দের মতো করেই হয়েছে। বোঝা গেছে? এখন যদি আমি বলি এখানে ছায়া একটা শব্দ আছে,
ছায়া শব্দটা কোন লিঙ্গ? বলুন দেখি। আমি যে আলাদাভাবে উদাহরণগুলো দিচ্ছি এগুলো আপনারা লিখে নিতে পারেন। যেমন এখানে ছায়া বললাম। আচ্ছা, ছায়া শব্দটা কোন লিঙ্গ বলুন দেখি একজন, কে বলতে পারবেন? আমার কথা শুনুন। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। ছায়া শব্দটা স্ত্রীলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ। তো এখানে যদি আমি বলি ছায়াহা, তাহলে শীতল শব্দে কি রকম রূপ হবে? শীতল শব্দের রূপটা কি রকম হবে? ছায়াহা। শীতলায়াহা হবে কেন? প্রথমে দেখতে হবে ছায়া, ছায়াহা এই শব্দটা কোন লিঙ্গ, কোন বচন, মানে কোন বিভক্তির কোন বচনে আছে? ছায়াহা। ছায়া শব্দটার যদি আমি ছায়া শব্দটাকে ছায়াহা করে লিখি, বিসর্গ দিয়ে দেই, তাহলে সেটা কি হয়? প্রথমা বিভক্তির বহু বচন হয়ে যায়, অথবা লতা শব্দের মতো করে দ্বিতীয় বিভক্তির বহু বচনে হয়ে যায়, হয় না? তো এ কারণে এই আমার শীতল শব্দটা কিন্তু শীতল, এই শব্দটাকে স্ত্রীলিঙ্গ করতে হবে। শীতল শব্দটাকে আমরা পুংলিঙ্গ করতে গেলে কি হবে? শীতলাহা। স্ত্রীলিঙ্গ করলে হবে শীতলা, এবং ক্লিবলিঙ্গ করলে হবে শীতলম। তিনটা রূপ থাকলো। শুধু ছায়া শব্দটা স্ত্রীলিঙ্গ এবং প্রথমা বিভক্তির বহুবচন করেছি, এই কারণে আমরা শীতল শব্দটাকেও স্ত্রীলিঙ্গ করব, স্ত্রীলিঙ্গের রূপটা নেব শীতলা। এইটার আবার প্রথমা বিভক্তির বহুবচন করব, লতা লতে লতাহার মতো করে শীতলা শীতলে শীতলাহা। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? শীতলাহা ছায়াহা। বোঝা গেছে? সকলে বুঝেছেন তো? আচ্ছা, এর পরের উদাহরণটি দেখুন কি আছে। শ্বেতৈহি অশ্বৈহি, শ্বেতৈহি অশ্বৈহি। এখানে অশ্ব, অশ্ব শব্দটা বিশেষ্য, অশ্ব অর্থাৎ ঘোড়া। তো প্রথমে দেখতে হবে আমাদের অশ্ব, অশ্বা, এই অশ্বৈহি এই শব্দটায় কোন পুরুষ, দুঃখিত, কোন লিঙ্গ, কোন বিভক্তির কোন বচন আছে? একজন খুঁজে বের করুন তো, এটা কোন পুরুষ, কোন বিভক্তি, কোন বচন আছে, কোন লিঙ্গ? না, এটা চতুর্থীর এক বছর না। আর কেউ? হ্যাঁ, আপনারা। হ্যাঁ, কে বললেন তৃতীয় বহুবচন? হ্যাঁ, একদম ঠিক। তৃতীয় বিভক্তির বহু বচনে আছে। যেহেতু আমি বলে দিলাম যে অশ্বা এই শব্দটা পুংলিঙ্গ, নর শব্দের মতো করে বোঝা যাচ্ছে যে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। নরেনা নরাভ্যাম নরৈহি, তো দেখা যাচ্ছে এখানে তৃতীয় বিভক্তির বহু বচনের রূপ। তো এই কারণে শ্বেতাহা, শ্বেতা এই শব্দটা কি হয়েছে? পুংলিঙ্গ হয়েছে। যেহেতু অশ্ব শব্দটা পুংলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ করলে কি হবে? শ্বেতা, শ্বেতা হবে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে? যেহেতু এখানে পুংলিঙ্গ আছে, এই জন্য এখানে পুংলিঙ্গের রূপটা নিতে হবে, শ্বেতাহা। প্রথমা বিভক্তির এক বচনটা ধরলে আমরা আমাদের সুবিধা হয়, শ্বেতাহা। তো এই শ্বেতাহাকে আমরা কি করব? যেহেতু অশ্বৈহি এটাতে তৃতীয় বিভক্তির বহু বচনের রূপ আছে, এই নরা শব্দের মতো করে শ্বেতাহা শব্দটাকেও আমরা তৃতীয় বিভক্তির বহু বচনের রূপ করে নিব, শ্বেতৈহি। তাহলে কি দাঁড়ালো? শ্বেতৈহি অশ্বৈহি। তো অশ্বৈহি এটার দ্বারা কি বোঝায় বলুন দেখি, এর অর্থটা কি আসলে?
না, সাদা ঘোড়া হোক, সেটা হোক, আমি বলছি শুধু অশ্বারোহী এইটার দ্বারা কি বোঝায়, এটার অর্থ কি আসলে? না না না, অনেকগুলি ঘোড়া না, ওই ক্ষীরোদচন্দ্র বর্মন উনি বললেন ঘোড়াগুলোর দ্বারা। আমরা জানি তৃতীয় বিভক্তির কখন প্রয়োগ হয়, যখন হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক কোনো কিছু দ্বারা করি তখন তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়। যেহেতু এখানে বলা হয়েছে যে অশ্বারোহী তৃতীয় বিভক্তির প্রয়োগ এবং বহুবচন, তাহলে বোঝা যাচ্ছে ঘোড়াগুলোর দ্বারা। এখন তার সামনে কি আছে, শ্বেতৈহি, অর্থাৎ সাদা ঘোড়াগুলোর দ্বারা। হুম, এরপর দেখুন কি আছে উদাহরণ, বিশালাত বৃক্ষাত। বিশালাত বৃক্ষাত, আমাদেরকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের বিশেষ্যটাকে খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে যে ওটা কোন লিঙ্গ, কোন বিভক্তির কোন বচনে আছে। তো বৃক্ষাত, এই সে বৃক্ষ শব্দ থেকে বৃক্ষাত হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে বৃক্ষ শব্দটা পুংলিঙ্গ, এর বৃক্ষ শব্দের পঞ্চমী বিভক্তির এক বচন হচ্ছে বৃক্ষাত। ঠিক আছে, তো বৃক্ষাত, যেহেতু এই পুংলিঙ্গ প্রথম পঞ্চমী বিভক্তির এক বচনে আছে, এই জন্য বিশাল শব্দটাকে আমরা পঞ্চমী বিভক্তির প্রথম পুংলিঙ্গ করব, তারপর পঞ্চমী বিভক্তির এক বচনের রূপটা নেব। তো বিশাল শব্দে পুংলিঙ্গের রূপটা হচ্ছে বিশালাহা, অর্থাৎ প্রথম বিভক্তির এক বচনের রূপটা ধরলে আমাদের সহজ হয়, বিশালাহা। ঠিক আছে, আর যদি স্ত্রীলিঙ্গে করি তাহলে বিশালা, আর ক্লিবলিঙ্গ হয় বিশালাম। তো আমাদের এখানে বৃক্ষ শব্দ পুংলিঙ্গ, এই জন্য এটাকে নিব বিশালাহা। এটাকে আমরা পঞ্চমী বিভক্তির এক বচন করলে হয় বিশালাত, বৃক্ষাত, বিশালাত। বোঝা গেছে? তো এখানে কি বোঝাচ্ছে, বিশালাত বৃক্ষাত, এটার অর্থ কি হচ্ছে? প্রথমে আমাদের দেখতে হবে যে বিশেষ্যের অর্থটা কি। হ্যাঁ, বিশাল বৃক্ষ থেকে, কারণ হচ্ছে বৃক্ষাত, এটার অর্থ হচ্ছে বৃক্ষ থেকে। আমরা জানি পঞ্চমী বিভক্তিটা কি হয়, কখন ব্যবহার করা হয়, যখন হইতে থেকেছে, ঠিক আছে, কোনো কিছুর থেকে উৎপন্ন, জাত, ভীত, এগুলো হয়, তখন আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগ করি। যেহেতু এখানে বলা হচ্ছে যে বৃক্ষাত, তার মানে বৃক্ষ থেকে, আর সামনে বিশেষণ আছে বিশালাত বৃক্ষাত। নরা শব্দের মতো করে করুন, বৃক্ষেণা, বৃক্ষেণা, বৃক্ষাভ্যাম, বৃক্ষৈহি। এর সামনে যদি বিশাল শব্দের ব্যবহার করেন, বিশাল শব্দের ওই রকম রূপ হবে, বিশালাহা, নরা শব্দের মতো করে ধরে নেবেন, বিশালেনা, বিশালাভ্যাম, বিশালাইহি, এরকম রূপ হবে। প্রথম আমাদের মূল শব্দটা খুঁজে বের করতে হবে, মূল শব্দটা বুঝতে হবে। একটা এখানে বিশাল আর একটা বৃক্ষ, এই দুটা শব্দ, এই বৃক্ষ শব্দের যেরকম রূপ হবে বিশাল শব্দের সেরকম রূপ হবে। বা অন্য, আমরা যদি বিশাল না দিয়ে আরো অন্য কিছু শব্দ দিই, মন্দির দেই, তাহলে সেটা রকম। মন্দির শব্দটা কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ, বা গৃহ, গৃহ শব্দটা, দুঃখিত, গৃহ শব্দটা হচ্ছে পুংলিঙ্গ। মন্দির শব্দটা যদি আমরা নেই তাহলে সেটা ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গের মতো হবে। বোঝা গেছে? এরপর দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে, ব্যাসাহা পণ্ডিতাহা, ব্যাসাহা পণ্ডিতাহা। এখানে দেখুন, এখানে দুইটা একটা একটা করে ধরে নিলেও হয়। আমরা ব্যাসদেবকে তো চিনি নাকি, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, বেদব্যাস। বলা হয়েছে যে ব্যাসের এখানে বিশেষণ রূপে পণ্ডিত ব্যবহার করা হয়েছে। তো ব্যাস শব্দে এখানে প্রথমা বিভক্তির এক বচন ব্যবহার করা হয়েছে, আর পণ্ডিত শব্দেও প্রথমা বিভক্তির এক বচন ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে?
ব্যাস পণ্ডিত বা পণ্ডিত ব্যাস। এরপর দেখুন, হ্যাঁ, ব্যাস পণ্ডিত বা পণ্ডিত ব্যাস। এরপরের উদাহরণটা দেখুন, কন্যা শব্দ, সুশীলে কন্যে, কন্যা, কন্যা শব্দটা থেকে হয়েছে কন্যে। বুঝতে পেরেছেন? কন্যে কোন শব্দ থেকে এসেছে? কন্যা শব্দ থেকে। তো কন্যে, কন্যা শব্দের কি মানে কোন বিভক্তিতে কোন রূপ? এটা না, আমি তো বলে দিলাম যে এটা কন্যা, কন্যা শব্দ থেকে কন্যা হয়েছে। কন্যা, কন্যা শব্দ থেকে কন্যা হয়েছে। তো কন্যা শব্দটা স্ত্রীলিঙ্গ। একদম, হ্যাঁ, লতা শব্দের মতো করে হবে। আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো করে কন্যা, কন্যা থেকে কন্যা হয়েছে। লতা লতে লতা, হা, লতা লতে লতাম লতে লতা, হা। তো এখানে দেখা যাচ্ছে এটা এক প্রথমা বিভক্তির এক বচন দ্বিবচনে হতে পারে অথবা দ্বিতীয় বিভক্তির দ্বিবচনে হতে পারে, যেহেতু দুটার রূপ একই রকম, ঠিক না? তা আমরা প্রথমা বিভক্তিটা ধরে নিব। তা কন্যা, কন্যা থেকে কন্যে, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য এখানে সুশীলী হয়েছে। সুশীল একটা শব্দ, বিশেষণ। সুশীল শব্দটা যদি আমরা স্ত্রীলিঙ্গ করি তাহলে কি হয়? সুশীলা হয়। হ্যাঁ, সুশীল থেকে সুশীলা হয়। হ্যাঁ, তো সুশীলাকে আবার আমরা প্রথমা বিভক্তির দ্বিবচন করব। সুশীলী, লতা শব্দের মতো করে সুশীলী হয়েছে। সুশীলে কন্যে। এখন যদি আমি বলি পুত্রৌ, তাহলে কি হবে? সুশীল পুত্রোদয় যদি আমি বলি পুত্রৌ, তখন কি হবে? সুশীল শব্দটা কিরকম রূপ হবে? সুশীলৌ পুত্রৌ। এখন আমি যদি বলি মিত্র শব্দ আছে, মিত্র শব্দে যদি আমি বহু বচন করি, প্রথমা বিভক্তির বহু বচন, মিত্র শব্দের কিন্তু নপুংসক লিঙ্গ। যদি বলি যে মিত্রাণী, মিত্রাণী, তখন কি হবে? তখন সুশীল, হ্যাঁ, সুশীল শব্দের রূপটা কিরকম হবে? সুশীলানি মিত্রাণী। হ্যাঁ, সুশীলানি মিত্রাণী হবে, ক্লিবলিঙ্গের মতো। তো আমরা আপনারা আপনারা বুঝে ফেলেছেন, সকলে বুঝতেছেন তো? এর পরেরটা ওই ঠিক, হ্যাঁ, পরেরটা ওই যেটা এখন উদাহরণ দিলাম ওইটাই রাখো, ওই ফলে মিষ্টানি ফলানি। মিষ্টা, মিষ্টা ফল, মিষ্টা শব্দটা হচ্ছে বিশেষ্য, না বিশেষণ। এটাকে আমরা ক্লিবলিঙ্গ করেছি মিষ্টম ফলম। তো ফলানি আছে, এজন্য মিষ্টানি ফলানি, হ্যাঁ, মিষ্টি ফলগুলি। প্রথমা বিভক্তির বহুবচন বা দ্বিতীয় বিভক্তির বহুবচন হয়, আমরা প্রথমা বিভক্তিটাই ধরে নিব। হুম, তাহলে সকলে বুঝেছেন নাকি? কারো সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হলে বলবেন। এরপর দেখুন আমরা শুধুমাত্র, হ্যাঁ, বলুন। না, এই এখন হচ্ছে দেখা যাচ্ছে অকারান্ত পুংলিঙ্গ এবং অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ তৃতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত রূপগুলো একই রকম, ঠিক আছে? এ কারণে দেখা যাচ্ছে যে ক্লিবলিঙ্গ ধরেন বা পুংলিঙ্গ ধরে করেন, শুধুমাত্র অকারান্ত শব্দগুলোর ক্ষেত্রে তো দুটার রূপই একই রকম হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আপনাকে ভালোভাবে জানতে হলে তো ওইটা শব্দ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে যে এটা ক্লিবলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। এই এখন হচ্ছে বিশেষ ও বিশেষণের ক্ষেত্রে এটা সহজে মানে এটাতে অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে অসুবিধা হতে পারে পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গ মানে ক্লিবলিঙ্গ ধরে নিলে। হ্যাঁ, কণিকাতে আমার কাছে এখন বই নেই তো আমি বলতে পারছি না। আছে অবশ্যই, ব্যাকরণ কৌমুদীতে অবশ্যই পাবেন। কণিকাতে আছে কি না দেখতে হতো।
আমি বাড়িতে এসেছি তো বই নেই আমার কাছে। তাহলে এই হলো কথা। এখন আকাশ শব্দটা পুংলিঙ্গ নাকি ক্লিবলিঙ্গ, এটা আপনাদেরকে জানতে হবে, একটু ধারণা রাখতে হবে। নাহলে বিশেষ্য বিশেষণের ক্ষেত্রে তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত সমস্যা হচ্ছে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সমস্যা হতে পারে। বুঝতে পেরেছেন? এখন আমরা শুধুমাত্র বিশেষ্য বিশেষণের দুইটা মানে প্রয়োগ দেখলাম, এর সাথে এখন ক্রিয়া যুক্ত করা আছে। এতক্ষণ আমরা শুধুমাত্র বিশেষ্য এবং বিশেষণ শব্দ দুটি দেখলাম, মানে একটি বাক্যে শুধুমাত্র বিশেষণ এবং বিশেষ্য শব্দ ছিল। এখন এটার সাথে ক্রিয়া যুক্ত করা আছে, একটা পরিপূর্ণ বাক্য হলো। যেমন এখানে দেখুন, উত্তমঃ বালকঃ পঠতি, উত্তমা বালিকা খাদতি। ঠিক আছে? আহ, उत्तमौ बालकौ पिबतः, उत्तमाः बालिकाः गच्छन्ति, अश्वः हरितं तृणं खादति, सः नीले आकाशे पक्षिं पश्यति। এখন বাক্যের আমরা প্রথমে দেখলাম যে দুটি শব্দ শুধুমাত্র বিশেষ্য এবং বিশেষণ, যার কারণে আমরা বুঝতে পারলাম যে একটা বিশেষ্য আর একটা বিশেষণ। এখন এখানে দেখুন ক্রিয়া যুক্ত আছে এবং নিচের দিকে ক্রিয়া আছে প্লাস এরপর হচ্ছে এখানে কর্মও আছে। ঠিক আছে? এখন আমরা খুঁজে নিব যে কোনটা বিশেষ্য এবং বিশেষণ। তো প্রথমের গুলো সহজে বুঝতে পারবেন সকলে। উত্তমঃ বালকঃ পঠতি, এখানে বলা হচ্ছে যে উত্তম বালকটি পড়ছে। পঠ ধাতু থেকে পঠতি লট লকার প্রথম পুরুষ একবচন, যেহেতু এখানে কর্তা কর্তা হচ্ছে বালক, একটা বালক। ঠিক আছে? এজন্য পঠতি হয়েছে। এরপর উত্তমা বালিকা খাদতি, এটার অর্থ কি হবে? হ্যাঁ, বালিকাটা কি রকম সেটাও বলতে হবে তো, এখানে যেহেতু আমরা বিশেষণ পড়তেছি। না, ঠিক আছে, আমি বাক্যটার অর্থ জানতে চাচ্ছি। উত্তমা বালিকা খাদতি। হ্যাঁ, সুন্দর না তো, এখানে সুন্দর নাই, এখানে উত্তম দেয়া আছে। আমরা বলবো যে উত্তমা বালিকাটি খায়, যেহেতু বালিকা বলতে আমরা যদি বালিকা বাংলা শব্দে বালিকা বলি, বালিকা বলতে কিন্তু দেখা যায় যে বহু বচন অনেক সময় হয়ে যায়। যেহেতু এখানে এক বচন আছে এজন্য বালিকাটি বলবো। তারপর হ্যাঁ, 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 কারণ হচ্ছে সুন্দর তো, সুন্দর সুন্দরী এটা তো আছে আলাদা বিশেষণ। যদি না থাকতো সুন্দর সুন্দরী তখন আলাদা ভালো বলতে পারেন আপনি, এখানে উত্তমটা ভালো বলতে পারেন। হ্যাঁ, এটা এটা আপাতত এটা করে দিতে পারেন, এরপর ভাবার তো। আচ্ছা, এরপর এরপর দেখুন, উত্তমৌ বালকৌ পিবতঃ, এর সাথে সাথে আপনারা ক্রিয়ার গঠনগুলো দেখে নেবেন কিন্তু। উত্তমৌ বালকৌ পিবতঃ, আমরা এর আগে দেখিয়েছি উত্তমৌ বালকৌ। তাহলে কি হলো, এটার এই বাক্যটার অর্থ কি? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে লট, সবগুলো এখানে লট লকারে দেয়া আছে, শুধুমাত্র কর্তা কর্তা অনুসারে লট লকার এবং প্রথম পুরুষ সবগুলো যেহেতু শুধুমাত্র কর্তা অনুসারে বচনের চেঞ্জ হয়েছে, বচন পরিবর্তন, এক বচন দুই বচন বহু বচন হয়েছে। হুম। তো এখানে বলেছে উত্তম বালকদ্বয় পান করছে।
এর পরেরটা আছে কি উত্তমাহা বালিকাহা গচ্ছন্তি, গম ধাতু থেকে গচ্ছন্তি হয়েছে। বললাম সবগুলো লট লাগার প্রথম পুরুষ আছে, শুধুমাত্র বচনের পরিবর্তন। এখানে বহু বচন আছে যেহেতু বালিকাহা বলা আছে, অনেকগুলো বালিকা, তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? উত্তমা বালিকারা যাচ্ছে। হুম। এরপর অশ্বাহা হরিতম তৃণম খাদতি, এইটার অর্থ করুন দেখি কি হবে। হুম। অশ্ব, অশ্ব, হ্যাঁ আমরা ঘোড়াটি বলবো কারণ হচ্ছে এক বচন যেহেতু। আর অশ্ব, অশ্ব বললে এখানে দেখা যাচ্ছে বহু বচন হতে পারে, ঘোড়া বললে বহু বচন হতে পারে। না, অশ্ব বলবেন না, বললাম যে না ঘোড়াতেই যাবে না, ওটা অশ্বর মানে তো ঘোড়া, সমস্যা নেই। মানে বললাম যে শুধু শুধু ঘোড়া বললে হবে না, ঘোড়া বললে আমরা বহু বচন বলতে পারি যে ঘোড়া সবুজ ঘাস খায়, আর অনেকগুলো ঘোড়াও সবুজ ঘাস হতে পারে। হ্যাঁ ঘোড়াটি বলতে হবে কারণ হচ্ছে এক বচন। মানে ঘোড়া বললে আমরা এক বচনও ধরে নিতে পারি বা বহু বচনও ধরে নিতে পারি, দুটোও ধরে নিতে পারি, বুঝছেন? হ্যাঁ টি বললে একটি হয়ে যায়। তাহলে ঘোড়াটি সবুজ ঘাস খায়, এখানে বিশেষ্য বিশেষণ কোনটা? হ্যাঁ হরিতম এইটা আছে বিশেষণ, কার বিশেষণ? তৃণম, তৃণম এটার বিশেষণ। হ্যাঁ ঘাসের বিশেষণ। আর অশ্বহাটা আছে কি হচ্ছে? অশ্বটা, অশ্বটা হচ্ছে কর্তা, এক বচনে আছে। আর খাদাতি হচ্ছে ক্রিয়া, খাদ ধাতু থেকে খাদাতি। এর পরেরটা দেখুন, সাহা নীলে আকাশে পক্ষিম পশ্যতি, এটার অর্থ কি? হুম, পক্ষী হচ্ছে পাখি, পাখিটিকে দেখছে। এখানে নীলটা হচ্ছে বিশেষণ, কার বিশেষণ? আকাশের বিশেষণ। আর সাহাটা হচ্ছে কি কর্তা। আর পশ্চিম, পশ্চিমটা হচ্ছে কর্ম, কাকে দেখছে? পাখিকে দেখছে। আর পশ্চিতে হচ্ছে ক্রিয়া। বুঝতে পারছেন তো সকলে? আচ্ছা আপনারা এই দুই তিনজন হচ্ছে, দুই তিনজনই বলছেন, আর বাকিগুলো, বাকি সবাই কি বুঝতে পারছেন আপনারা ভালোভাবে? আইডি নং 23 অঙ্কুর বণিক মহোদয় বুঝতে পারতেছেন তো? প্রদীপ মহারাজ বলছেন, আচ্ছা। এগুলো মানে এখানে বিশেষ্য বিশেষণ সম্বন্ধে পড়ানো হচ্ছে। বিশেষ্য শব্দের কোনগুলো বিশেষণ, অর্থাৎ হচ্ছে বিশেষ্যের যেরকম পুরু মানে লিঙ্গ বচন বিভক্তি, একই রকম বিশেষণেরও লিঙ্গ বচন বিভক্তি হয়। ঠিক আছে? এখানে যে বালক, বালক শব্দে দেখবেন যে পুংলিঙ্গ এক প্রথমা বিভক্তি এক বচন, এর বিশেষণ আছে উত্তম, উত্তম শব্দেও প্রথমা বিভক্তির এক বচন আছে। এইরকম ভাবে। আচ্ছা ক্লাস রেকর্ডিংটা দেওয়া হবে, আপনি প্রথমের দিকে একটু দেখে নেবেন, তাহলে সহজ হবে। আর বাকি সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ বিশেষ্য যেরকম লিঙ্গে থাকবে, যেই লিঙ্গে থাকবে, পুংলিঙ্গে থাক, স্ত্রীলিঙ্গে থাক বা ক্লিবলিঙ্গে, বিশেষণটাও সেই লিঙ্গে হতে হবে। এবং যে বিশেষ বিশেষ বিশেষ্যটা, বিশেষ্যে যেই বিভক্তি এবং যে বচন ব্যবহার হবে, বিশেষণেও সেই বিভক্তি সেই বচন ব্যবহার হবে। যেমন এখানে বালিকাহা আছে, এখানে এটা আছে স্ত্রীলিঙ্গ, বালিকাহা
এজন্য উত্তম শব্দে উত্তমা হয়েছে। প্রথমে বালিকা, বালিকা শব্দটা স্ত্রীলিঙ্গ, এজন্য উত্তমা হয়েছে, উত্তমা শব্দ স্ত্রীলিঙ্গ। এখন বালিকাহা প্রথমা বিভক্তির বহু বচন আছে, বালিকাহা হয়েছে, এজন্য উত্তমা থেকে উত্তমাহা হয়েছে, প্রথমা বিভক্তির বহু বচন হয়েছে। এরপর এই কর্তা হিসেবে, কর্তা রূপে মানে কর্তার অনুরূপে এই ক্রিয়া হয়েছে গচ্ছন্তি, যেহেতু বহু বচন। আচ্ছা, বাকি আর সবাই বুঝতে পারছেন তো? একটু সারা শব্দ দেবেন। ওই দু তিনজনেই মাত্র ক্লাসে সরব থাকে তো, আসলে আপনারা কথা না বললে মনে হয় যে বুঝতেছেন না, এরকম। জয় চন্দ্র, কিছু বলবেন? না, শেষ হয়নি, এখনো চলমান আছে, চলছে। হ্যাঁ, বলুন দেখি। ও আচ্ছা, আচ্ছা তাহলে ক্লাস শেষে শেষে বলুন। তাহলে আমরা এই বিশেষ্য বিশেষণের ব্যবহারটা দেখলাম, ঠিক আছে। এরপর আরো কিছু উদাহরণ আছে, ওই যেগুলো আমরা দেখলাম প্রথমে, সেগুলোরই সাথে ক্রিয়া যুক্ত করা আছে। এরপর দেখুন কি আছে, বিশালাত বৃক্ষাত ফালাম পাতাতি, এর অর্থ কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, ফল পরে, আমরা ফলটি পরে বলবো, তাহলে একটা বোঝাবে। হুম। বিশালাত বৃক্ষাত, এখানে বিশেষ হচ্ছে বৃক্ষ, এর বিশেষণ হচ্ছে বিশাল, ঠিক আছে। বিশালাত বৃক্ষাত, যেহেতু বৃক্ষ শব্দে, এগুলো আমরা আলোচনা করলাম আগে। এরপর কি আছে, ব্যাসঃ পণ্ডিতঃ আসিত, তাহলে এখানে কি বোঝাচ্ছে? ব্যাস পণ্ডিত ছিলেন, ব্যাস পণ্ডিত ছিলেন। আসিত এটা অজ ধাতু থেকে, অজ ধাতুর লং লকার, প্রথম পুরুষ এক বচন, যেহেতু ব্যাস একজন। ব্যাসঃ পণ্ডিতঃ আসিত। তারপর এখানে তে সুশীলে কন্যে, তে সুশীলে কন্যে, তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? তারা দুজন সুশীল, সুশীল কন্যা। হ্যাঁ, এখানে কিন্তু একটা ক্রিয়াটা উজ্জ্ব আছে, ইস্তাহা হবে। ইস্তাহা, যেহেতু দ্বিবচন, অস্তি ইস্তাহা। তারপর দেখুন, অহম মিষ্টানি ফলানি আখাদম, আমরা অহম মিষ্টানি ফলানি আখাদম, এর অর্থ কি দাঁড়াচ্ছে? খেয়েছিলাম, খেয়েছিলাম, যেহেতু এখানে অখাদম আছে, অর্থাৎ লং লকার আছে খাদ ধাতুতে, যেহেতু এখানে অহম ক্রিয়া, অহম কর্তা হচ্ছে উত্তম পুরুষে, এজন্য উত্তম পুরুষে প্রয়োগ হয়েছে অখাদম। তারপর সা শীতলম জলম পিবতি, তাহলে এর অর্থ কি হচ্ছে? হ্যাঁ, ঠান্ডা জল পান করে, শীতল জল পান করে। হ্যাঁ, এরপর দেখুন, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা বলতে পারেন, শীতলের অর্থ তো ঠান্ডাই হয়। না, আপনি ওই তখন তখন বললেন যে কোথায় উত্তম আর কোথায় সুন্দর, সুন্দরী, দুটো আলাদা না একবারে। এর হ্যাঁ, এরপর দেখুন অর্জুনাহা, তবে ওগুলোর মানে সূক্ষ্ম পার্থক্য থাকে, গরম একটা, উষ্ণ আর একটা, ঠিক আছে। উষ্ণ হতে অল্প অল্প কুসুম কুসুম গরম বলতে বোঝায়, আবার গরম বলতে খুব গরম হয়, এরকম ওগুলো মানে সূক্ষ্ম পার্থক্য। আসলে এমনিতে আমরা উষ্ণ অর্থে গরম বলতে পারি, সমস্যা নেই। এরপর দেখুন অর্জুনঃ শ্বেতৈহি,
হ্যাঁ, অত বেশি আমাদের দরকার নেই। অর্জুনঃ শ্বেতৈঃ অশ্বৈঃ গচ্ছতি। অর্জুন সাদা ঘোড়াগুলোর মাধ্যমে যাচ্ছেন। হ্যাঁ, সাদা ঘোড়াগুলোর মাধ্যমে দ্বারা যাচ্ছেন। আর শ্বেতৈঃ অশ্বৈঃ আলোচনা করলাম। এরপর এই কেন মানে এই পিডিএফটা শেষ আর কি, বিশেষ্য বিশেষণের পিডিএফ। তো সকলে বুঝতে পেরেছেন তো বিশেষ্য বিশেষণের যে সম্পর্কটা? এরকম বলতে আমরা হচ্ছে এটা প্রাথমিক জিনিসটা দেখলাম। বাক্যের মধ্যে এখন আমাদের একটু অনেকগুলো শব্দ থাকে তো একসাথে, সেখানে একটু খুঁজে পেতে সমস্যা হতে পারে, একটু কষ্টকর হবে। পরীক্ষায় এরকম ভাবে থাকতে পারে, বিশেষ্য দেয়া থাকলেও বিশেষণের রূপটা লিখবেন, বা নৈর্ব্যক্তিক থাকতে পারে। অর্থাৎ যেভাবে আসুক না কেন আপনাদের বোধগম্য হবে সেইভাবে প্রশ্ন করা হবে। এখন বিষয়টা হচ্ছে আপনারা এই বিশেষ্য বিশেষণের যে সম্বন্ধটা, এই বিষয়টা বুঝলেন কিনা সেটাই হলো আসল কথা। যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে যেভাবেই দেয়া হোক আপনারা করতে পারবেন। হ্যাঁ, না ব্যতিক্রম বলতে এখন আমি যেটা বললাম যে আহ, এখানে বললাম যে শীতল, শীতল শব্দটা পুংলিঙ্গে যদি এক বচনে ধরি শীতলা হয়, আবার স্ত্রীলিঙ্গে এক বচনে প্রথমা বিভক্তির এক বচনে ধরি শীতলা, এবং যদি ক্লিবলিঙ্গে বলি তখন শীতলম হয়। ঠিক আছে, এখন এইটা দেখা গেল যে আকার লাগিয়ে দিলে আমরা স্ত্রীলিঙ্গে করতে পারছি। আবার দেখা যাচ্ছে এইভাবে দেখা গেল যে আমরা সুন্দরকে সুন্দরা বলে দিলাম, তো সেটা কিন্তু হলো না। কারণ হচ্ছে সুন্দরের মানে সুন্দরের স্ত্রীলিঙ্গ হচ্ছে সুন্দরী। ঠিক আছে, তো এরকম যেগুলো আছে, হ্যাঁ, এই জন্য আপনাদেরকে পুংলিঙ্গের সাথে স্ত্রীলিঙ্গ শব্দটা একটু জানতে হবে, যে সুন্দরের স্ত্রীলিঙ্গ কি। সুন্দরের স্ত্রীলিঙ্গ সুন্দরী, উত্তমের স্ত্রীলিঙ্গ উত্তমা। ঠিক আছে, বিশালের স্ত্রীলিঙ্গ বিশালা, সাহা এর স্ত্রীলিঙ্গ সা। হ্যাঁ, এগুলো আপনাদেরকে জানতে হবে একটু, তাহলে সহজ হবে। ও, জানবেন কোত্থেকে? এখন আপনাকে তো একটা নির্দিষ্ট করে বলতে পারেন যে এইটা এই অধ্যায়টা বা এইটুকু বই পড়লে আপনি সবগুলো জানতে পারবেন। এই জানার তো কোনো শেষ নাই, পড়তে পড়তেই শিখে জানো। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের শুধু বিশেষ্য এবং বিশেষণের সম্পর্কটা বোঝানো হলো, যে কি রকম ভাবে বিশেষ্যের রূপের মতো করে বিশেষণের রূপটাও হচ্ছে। ঠিক আছে না, এই ধারণাটুকু দেয়া হলো। তো পরবর্তীতে আপনারা এই শব্দগুলো ছাড়া তো অন্য অন্য শব্দ থাকবে, সেই শব্দগুলো একই রকম ভাবেই হবে, এইটা বোঝানো হলো আপনাদেরকে এই ক্লাসে। এই ধারণাটুকু বুঝেছেন কিনা সেটাই হলো কথা। হুম। আর বাকি সবাই বুঝতে পেরেছেন তো, যারা কথা বলতেছেন না? আচ্ছা, সবগুলো এইরকম ভাবেই হবে, এই প্যাটার্নেই। মানে বিশেষ্যের যেরকম রূপ হবে, লিঙ্গ হবে, বচন হবে, বিশেষণেরও সেই একই রকম লিঙ্গ, বচন এবং বিভক্তি হবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন বাক্যই হোক না কেন। আচ্ছা, এরপর আমরা যে গত ক্লাসে ওই গল্পটা পড়েছিলাম না, আপনাদেরকে তো ওই গল্পটা দুবার পড়ানো হলো, মহারাজও পড়িয়েছেন। তো আপনাদেরকে কিছু কাজ দিয়েছিলেন, সেগুলো আপনারা করেছেন। হ্যাঁ, সংস্কৃতে 10টা লকার আছে, তার মধ্যে আপনাদেরকে 5টা লকার পড়ানো হয়েছে। ঠিক আছে।
হ্যাঁ, সংস্কৃতে আছে ওরকম আছে। যেমন হচ্ছে সত্রী সমাস প্রত্যয়, ওটা একটার সাথে আরেকটা বোঝায়, একটা খাইতে খাইতে আরেকটা, বা কাজ চলমান বোঝায়। সত্রী সমাস প্রত্যয় আপনাদেরকে পড়ানো হবে না, পরবর্তী লেভেলে পড়ানো হবে। আছে এগুলো, মানে এগুলো আরো গভীরের আর কি। আপনাদেরকে শুধুমাত্র প্রাথমিক ধারণাটুকু দেয়া আছে এই পর্বে। এই পর্বে হ্যাঁ, ওটা প্রত্যয়ের কথা বলেছি, বিভিন্ন প্রত্যয়ের প্রয়োগ আছে, প্রত্যয়ের প্রয়োগ দ্বারা ওই রকম হয়। সত্রী, বললাম যে সত্রী প্রত্যয় সানস প্রত্যয়। হুম, ওটা আপনাদেরকে এই লেভেলে পড়ানো হবে না। হ্যাঁ বলুন। সন্ধি যেটুকু পড়েছেন ওইটুকুই, আর ক্লাস হবে না। আপনাদেরকে দুটাই তো পড়ানো হয়েছে, স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, আর বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধিটা পড়ানো হবে, তাহলে পড়ানো হবে। আপনাদেরকে তিনটা সন্ধিই পড়ানো হবে। হ্যাঁ, আমি বললাম তিনটা সন্ধি শেখানো হবে। আচ্ছা, ভুল হতে পারে, এখন ওটা ঠিক করে নিতে হবে, ওনাকে বলতে হবে। হ্যাঁ বলুন। এখন মঙ্গলবারের ক্লাস নিতে পারেন, মঙ্গলবারে স্নেহা মিত্র নেন ক্লাস, ওই দিনই মহারাজও নিতে পারেন, সমস্যা নেই। তো ক্লাসের আগে জানানো হবে, জানিয়ে দিবেন কে ক্লাস নেবেন। ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে। এখন অনিবার্য কারণবশত যদি হয়ে থাকে জানুয়ারিতে হবে, বা এরকম হতে পারে। এখন ওটা আর কি বলা যাবে না, আমরা ধরে নিব ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে, এটাই আমাদের টার্গেট। হ্যাঁ, এখন ক্লাস জানুয়ারি মাসেই শুরু হবে, তবে ভর্তি হওয়ার পরেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে শুরু হবে। যারা আপনারা উত্তীর্ণ হবেন তাদেরকে ভর্তির নির্দেশনা দেওয়া হবে কিভাবে ভর্তি হবে লেভেল 2-তে। তো ভর্তি হওয়ার পরে আপনাদেরকে গ্রুপে যুক্ত করা হবে ভর্তি হলেই, ওখানে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে ক্লাস শুরু হবে। তো এগুলো পরের বিষয়, আগে পরীক্ষা দিন তারপর। আচ্ছা আচ্ছা, এখন এখানে দেখুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? সকলে, হ্যাঁ। এষः মুনিবরস্য আশ্রমঃ, এখানে আশ্রম শব্দটা একটা বিশেষ্য, আর এষः এই শব্দটা কিন্তু সর্বনাম শব্দ। ঠিক আছে, সমস্যা নেই। আর এই যে এষः শব্দটা, এটা হচ্ছে একটা সর্বনাম শব্দ, ঠিক আছে? এটা তো এই এতৎ শব্দ থেকে এসেছে। তো এই সর্বনাম শব্দটা এখানে বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে। কার বিশেষণ? আশ্রমের বিশেষণ। বলা যায় যে এটি আশ্রম, এটি মুনিবরের আশ্রম, এই হয় মুনিবরের আশ্রম। ঠিক আছে, এরপর হ্যাঁ, প্রোনাউনই তো বললাম, তো এটা সর্বনাম, প্রোনাউন। প্রোনাউন এটা সর্বনাম মূলত। তো এখানে দেখুন, সব মানে এখানে বিশেষণ রূপে ব্যবহার হয়েছে, কারণ হচ্ছে আশ্রমঃ। দেখুন এখানে প্রথমা বিভক্তির এক বচন আছে, এ সহটাও এখানে প্রথমা বিভক্তির এক বচন আছে, ঠিক আছে না? এই আশ্রমটাকে নির্দেশ করছে এই এটি, এটি দ্বারা, ঠিক আছে না? তারপর দেখুন, আশ্রম হচ্ছে পার্শ্বে
একা লঘু নদী প্রবাহতি, এই যে একা শব্দটা লঘু নদীর বিশেষণ। লঘু শব্দটাও কিন্তু আবার এই লঘু শব্দটাও বিশেষণ, নদীর বিশেষণ। তো দুটো একসাথে যুক্ত আছে, তো ওটা বিশেষণের ওইটা রূপটা আলাদা হয়নি, ঠিক আছে না? এটা লঘু নদী একবারেই হয়ে গেছে। আর একা শব্দটা লঘু নদীর বিশেষণ। এই যে লঘু নদীটা কিন্তু নদী শব্দের মতো করে প্রথমা বিভক্তির এক বচন। তো নদী শব্দ আমরা পড়েছি, যেহেতু প্রথমা বিভক্তির এক বচন আছে, আপনাদেরকে গত ক্লাসেও আমি বলেছিলাম এগুলো, এই একা লঘু নদী এটা বলেছিলাম। তো হচ্ছে একাটা একাহা একম একা, একাহা একা একম, এই তিনটার উভয়, একটা পুংলিঙ্গ একাহা, স্ত্রীলিঙ্গ একা, আর নপুংসকলিঙ্গ একম। যেহেতু এখানে নদী শব্দটা স্ত্রীলিঙ্গে আছে প্রথমা বিভক্তির এক বচন, এই জন্য এখানে প্রথমা বিভক্তির এক বচন একা হয়েছে, ঠিক আছে? তারপর এখানে আর কি আছে, সা মহানদ্যা প্রভবতি, সে মহানদী থেকে উৎপন্ন হয়েছে। নদিয়াহা তীরে, আচ্ছা এই গল্পটা আপনাদেরকে দুবার পড়ানো হয়েছে, সবগুলো বুঝতে পেরেছেন তো? মহারাজ কিন্তু ভালোভাবে পড়িয়েছেন আপনাদেরকে, সবগুলো আরো বিস্তারিত ভেঙে দিয়েছেন। হুম, হ্যাঁ আমি আচ্ছা, তাহলে তো আপনাদের ভালোভাবে জানার কথা। একটা একটা আছে প্রবাহতি, এই প্র উপসর্গ সামনে আছে, আর বহতি, ওয়াহ ধাতু থেকে বহতি, লট লকার প্রথম পুরুষ এক বচন, এর সামনে প্রবাহতি আছে, অর্থাৎ প্রবাহিত হচ্ছে। আর হচ্ছে প্রভবতি, একটা ভূ ধাতু থেকে ভবতি, এর সামনে মানে উপসর্গ আছে, প্রভবতি, অর্থাৎ এইটা উৎপন্ন হয়েছে। দুইটা, একটা আছে ভূ ধাতু, একটা বহ ধাতু। দুইটাই লট লকার দুইটাই লট লকার প্রথম পুরুষ এক বচনে আছে। একটা আছে যেটা প্রবাহতি, লঘুনতি প্রবাহতি, সেটা আছে প্র উপসর্গ পূর্বক পহ ওয়াহ ধাতু, ওয়াহ ধাতু লট লকার এক বচন প্রবাহতি। আর যেটা সা মহানাদ্যাহা প্রভাবতি, হ্যাঁ প্র উপসর্গ। আর যেটা আছে সা মহানাদ্যাহা প্রভাবতি, সেটা ভূ ধাতু থেকে ভবতি হয়েছে, ভূ ধাতুর লট লকার প্রথম পুরুষ এক বচন ভবতি, এর সামনে প্র আছে, প্রভবতি, অর্থাৎ এটি মহানদী থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদ্যাহা তীরে অস্তি আশ্রমঃ, নদ্যাহা তীরে, হ্যাঁ হ্যাঁ, তৎসঙ্গে স্ত্রীলিঙ্গ, তৎশব্দের প্রথম পুরুষ এক বচন। আর নদ্যাহা তীরে, নদ্যাহা আছে নদী শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন, নদ্যাহা অর্থাৎ নদীর তীরে, নদীর তীরে। তীরেটাতে এখানে এটা তীর শব্দে সপ্তমী বিভক্তির এক বচন, তীরে। তীরে স্থান বোঝাচ্ছে নদীর তীরে, নদীর তীরে অস্তি আশ্রম, নদীর তীরে আশ্রম অবস্থিত। আশ্রমে মুনিবরস্য শিষ্যাঃ আপি বসন্তি, আশ্রমে মুনিবরের শিষ্যরাও থাকেন, বাস করেন। আপনাদেরকে যেহেতু এগুলো ভেঙে দিয়েছেন, মহারাজ বলছিলেন যে এগুলো ভেঙে দিতে, তো আমি আর ভাঙছি না। যদি কোথাও সমস্যা মনে করেন তাহলে জিজ্ঞেস করবেন, আমি এখানে বিশেষ বিশেষণের যেগুলো ব্যবহার আছে সেগুলো একটু দেখে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো দেখলাম, আপনি সবগুলো দেখতে পারেনি, মানে সময় পাইনি, পরে দেখে ঠিক করে দিব। হ্যাঁ, অনেকজন পাঠিয়েছেন তো। আচ্ছা, আমি দেখিয়ে দিব। তে প্রতিদিনম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদেরটা ঠিক আছে তাদেরটা টিক চিহ্ন দিয়ে দেবো, আর যাদের ভুল আছে সেগুলো দিয়ে দেবো উত্তর। তে প্রতিদিনম মুনিবরাত শাস্ত্রাণি পঠন্তি, হ্যাঁ, তারা প্রতিদিন মুনিবরের থেকে শাস্ত্রসমূহ পাঠ পড়তেন।
তে অরণ্যাৎ সমিধः আনয়ন্তি, তারা অরণ্য থেকে কাষ্ঠখণ্ড, জ্বালানির কাষ্ঠখণ্ড আনতেন। তে গ্রামেভ্যः শিক্ষাবস্তুনি হ্যাঁ, এখানে তো বিশেষ্য বিশেষ্য নাই, যেখানে আছে সেখানে আমি দেখে দিব। আর যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি বলে দেবো। তে অরণ্যাৎ সমিধः আনয়ন্তি, তারা প্রতিদিন বন থেকে কাষ্ঠখণ্ড নিয়ে আসতেন। তে গ্রামেভ্যো ভিক্ষাবস্তুনি আনয়ন্তি পাককার্যং কুর্বন্তি, তারা গ্রাম থেকে ভিক্ষাবস্তু আনতেন এবং রান্নার কাজ করতেন। নদীতः জলম আনীয় বৃক্ষান লতাः চ সিঞ্চন্তি, নদী থেকে জল এনে, না ওটা তো আমি বললাম, আবার যে মহারাজ তো বলে দিলেন আপনাদেরকে, তো ওটা তহসিল প্রত্যয় আপনাদেরকে লিখে নিতে বলেছিলেন। কোনো একটা শব্দের সাথে তহা যুক্ত করে দিলে তহসিল প্রত্যয় হয়। তহসিল প্রত্যয় ক্লাস নিতে হবে না, শুধু যে কোনো শব্দের সাথে তহা যুক্ত করে দিলে সেখানে পঞ্চমী বিভক্তি রূপে ব্যবহার হয় তহসিল প্রত্যয়। পঞ্চমী বিভক্তির যে কাজ সেই কাজই করে। না, ওটা ওটা তো ওটা তো আপনার ওই গেল হচ্ছে ধাতুর সাথে তহ, তি তি ত সন্তি তি তহ, ওটা ওটা না, এটা শব্দের সাথে তহ যুক্ত করে দিলে এই পঞ্চমী বিভক্তি হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে, হ্যাঁ ওটা ওই তহসিল প্রত্যয়। আচ্ছা, আমি এগুলো সবগুলো না পড়াই, দেখি যে কোথায় আছে। আহ, আচ্ছা, এখানে আর বিশেষ্য বিশেষণের প্রয়োগ দেখতে পাচ্ছি না আমি, বিশেষণের প্রয়োগ নাই এর নিচের দিকে। আচ্ছা, এরপর হচ্ছে আমি কিছু আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দেবো, শব্দ দিয়ে দেবো, আপনারা ওই শব্দটা মানে বিশেষণ, একটা শব্দ দিয়ে দেবো, ওটার বিশেষণ লিখবেন আপনারা। যেমন হচ্ছে যে যে বিশেষ্য দিব, যেমন হচ্ছে হরিৎ শব্দটা দিলাম, তারপর বৃক্ষ শব্দে আমি, অর্থাৎ বৃক্ষ শব্দটা বিশেষ্য, সেই শব্দে আমি একটা প্রয়োগ দিয়ে দিলাম, যে কোনো একটা বিভক্তি এবং বচন দিয়ে দিলাম। তো এই হরিৎ শব্দটাতে আপনারা হচ্ছে ওই একই রকম রূপ করে দিবেন, এরকম ভাবে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা বাড়ির কাজ দিয়ে দেবো। আর আপনারা নিচেরটা এটা, আর এর নিচের পাড়ার এগুলো দিয়ে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখে দেবো। আর বিশেষ্য বিশেষণের একটা কাজ দিয়ে দেবো, বাড়ির কাজ। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। আপনি হচ্ছে প্রতিদিন কিছু বাংলা কথা আপনি যেটা বলতে চান সেটা লিখে ফেলবেন, লিখে ফেলে সেটা অনুবাদ করার চেষ্টা করবেন। এখন অনুবাদ মানে সংস্কৃতে লেখার চেষ্টা করবেন, সেটা সংস্কৃতে লিখতে গিয়ে যেখানে যেখানে সমস্যা হচ্ছে
শব্দ, ক্রিয়া, ধাতুর সেগুলো আপনি একটু নোট করে আমাদেরকে দিয়ে দেবেন যে এইটা পারছি না, এটা কিভাবে হবে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে আমি নদীতে মানে আমি হচ্ছে আজকে বিকালে হাঁটতে যাব, ঠিক আছে? তো এখন আমরা জানি যে চলতি চল ধাতু ব্যবহার করেছি, আবার গম ধাতু দিয়েছি, কিন্তু হাঁটা, এই যে হাঁটবো সেটা ধাতু তো আমরা পড়ি নাই, ঠিক আছে না? এটা পাচ্ছেন না আপনি, এটা খুঁজে পাচ্ছেন না। তখন আপনি বলে দিলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন, তা আমরা খুঁজে দিলাম বা আপনিও খোঁজার চেষ্টা করলেন, পেয়ে গেলেন। যেমন হচ্ছে অড ধাতু, অড ধাতুতে হচ্ছে হাঁটা বোঝায়, অড ধাতুতে। যে তাহলে বলে অদ্য বিকালে আহম অটিতুম গচ্ছামি গমিষ্যামি, আমি আজ বিকালে হাঁটতে যাব। এই যে অড ধাতু পারলেন না, হাঁটার যে ধাতুটা কোন ক্রিয়া হবে সেটা বুঝতে পারছেন না আপনি সংস্কৃত করতে গিয়ে, কিন্তু বাংলায় আপনি ঠিকই বললেন যে আমি আজ বিকেলে হাঁটতে যাব। তো এরকম যেগুলো আটকে যাবেন সেগুলো আমাদেরকে জানালে আমরা বলে দিতে পারবো বা আপনাদেরকে সাহায্য করব। বুঝতে পেরেছেন? তাহলে এখন হচ্ছে তাদের বিভিন্ন কারণ থাকতে পারে, তার ব্যস্ততা থাকতে পারে তাদের, ঠিক আছে না? দেখা যাচ্ছে যে ওনারা আগ্রহী নয়, এমনও হতে পারে। বিভিন্ন কারণে ওনারা হয়তো সময় দিতে পারেন না, সেটা তো মেনে নিতে হবে। আপনারা যারা সময় দিতে পারছেন তারাই একটু আলোচনা করবেন। আপনারা যেটা আলোচনা করলেন, যে আলোচনার মধ্যে আপনাদের যে সমস্যাগুলো হলো ধরা পড়লো সেগুলো আমাদেরকে জানালেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।